হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, সকলকে বড়দিনের শুভেচ্ছা। আজ আমরা দেখব ক্লাস নাম্বার 22 নম্বর ক্লাস দেখব। মার্ক হচ্ছে 3 এবং হচ্ছে 6 নম্বর। ঠিক আছে, 3 নম্বর এবং 6 নম্বর উভয়ের জন্য প্রশ্নগুলো সুইটেবল, সেই রকমই প্রশ্ন তো তোমাদের দিচ্ছি যেন একবারই তোমাদের হয়ে যায়। 3 নম্বর আসলেও হয়ে যাবে, 6 নম্বর আসলেও হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ধরনের প্রশ্ন নাম্বার আজকে 1 রয়েছে। নিরপেক্ষ বচনের অংশগুলি উদাহরণসহ আলোচনা করো। এটা 3 নম্বরে হতে পারে, 6 নম্বরে হতে পারে, তবে 3 নম্বর হওয়ার চান্স বেশি রয়েছে। সুতরাং সেইভাবে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের রেডি করে দিচ্ছি, এগুলো ভালো করে নোট করে পড়তে থাকবে। ঠিক আছে, প্রশ্ন উত্তর কিন্তু জমিয়ে রাখবে না। যারা ক্লাসগুলি কন্টিনিউ দেখছো তোমরা নিশ্চিন্তে থাকো যে পুরো সিলেবাসটা আমি একদম কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। এক ভিউয়ার কমেন্ট করছে যে স্যার লজিকগুলি করিয়ে দেন, কিন্তু লজিকগুলি বন্ধুরা করিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ধরে ধরে এ বচন, আই বচন, ই বচন, ব্যাপ্যতা, অব্যাপ্যতা, এগুলো সবগুলোই করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য, বিধায়, কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য, প্রথম থেকে যদি ক্লাসগুলি তোমরা দেখো, বচন, পদ, ঠিক আছে, উদ্দেশ্য পদ, বিধায় পদ, এইসবই তো লজিকগুলো রয়েছে এই চ্যাপ্টারের উপর। সুতরাং সেগুলো করিয়ে দেওয়া হয়েছে। যে কমেন্ট করেছো, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি দ্বিতীয় অধ্যায় বা প্রথম অধ্যায় তখন শুরু থেকে ক্লাসগুলি দেখে আসবে, তাহলে ঠিক বুঝে যাবে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের উপর কতগুলি লজিক রয়েছে এবং কী বিষয় রয়েছে। ঠিক আছে, তো ওটা একবার দেখে নেবে, তাহলে আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারবে। তাহলে বলছে যে নিরপেক্ষ বচনের অংশগুলি উদাহরণসহ আমাকে আলোচনা করতে বলছে। দেখো পয়েন্ট আউট করবো, নিরপেক্ষ বচনের অংশ। নিরপেক্ষ বচন কাকে বলে, সাপেক্ষ বচন কাকে বলে, এরকম 2 নম্বরের প্রশ্ন হতে পারে উদাহরণসহ। সেগুলো আমি ক্লাস নাম্বার 21 নম্বর ক্লাসে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, সম্ভবত 20 এবং 21 নম্বর ক্লাসে গেলে পরে তুমি সেই সব বিষয়গুলি দেখে নিতে পারবে। তাহলে নিরপেক্ষ বচনের অংশ কি? আমরা জানি যে নিরপেক্ষ বচনের 4টি অংশ রয়েছে। নিরপেক্ষ বচনের 4টি অংশ রয়েছে। একটাকে বলা হচ্ছে পরিমাণক, আরেকটি হচ্ছে উদ্দেশ্য, সংযোজক এবং হচ্ছে বিধায়। এই যে 4টি অংশ রয়েছে, এই 4টি অংশ সম্বন্ধে তোমাকে একটুখানি লিখে দিতে হবে। যেমন হচ্ছে পরিমাণক কাকে বলে লিখতে হবে এবং একটি উদাহরণ সহকারে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো পরিমাণক কি? বচনের যে অংশটি তার পরিমাণকে, বচনের যে অংশটি তার পরিমাণকে নির্দেশ করে তাকে বলা হচ্ছে পরিমাণক। পরিমাণক কী জিনিস? যে আমরা যে 4টি বচন দেখেছিলাম, প্রথমটা এ বচনে হচ্ছে সকল, তারপরে ই বচনে হচ্ছে কোনো, তারপরে আই বচনে হচ্ছে কোনো কোনো, ও বচনে হচ্ছে কোনো কোনো। ঠিক আছে, একটা এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে বচনের পরিমাণক। ঠিক আছে, একটি উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝবো। এ বচন নিলাম একটা, সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল, এই বচনটা, এই যে সকল কথাটি আছে, এটাই হলো পরিমাণক। তাহলে বচনটির পরিমাণক অর্থাৎ সকল জাতীয় শব্দের দ্বারা আমরা সার্বিক তথা সামান্য পরিমাণের বিষয়টিকে উল্লেখ করতে পারি। এই কথাটা একটু অন্যরকম আছে, তোমরা এইভাবে লিখতে পারো যে বচনটির পরিমাণক সকল শব্দের দ্বারা আমরা সার্বিক তথা সামান্য পরিমাণের বিষয়টিকে উল্লেখ করতে পারি। ঠিক আছে, এভাবে লিখে দিবে, সহজ হবে, তাহলেই হয়ে গেল। ওকে, শুধু পরিমাণক নিয়ে পরিমাণিক বিষয়টি কী জিনিস একটি উদাহরণ সাহায্যে দেখিয়ে দিবে। ওকে, পরে আমরা দেখব পরের অংশটি কী রয়েছে, উদ্দেশ্য। নিরপেক্ষ বচনের আরেকটি অংশের নাম হলো উদ্দেশ্য। উদ্দেশ্য কাকে বলবো আমরা? যে বচনে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। একটি বচনের উদ্দেশ্য পদ থাকে, বিধায় পদ থাকে, তাই না? তাহলে বচনের সম্পর্কে কোনো কিছু যদি বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। যেমন আবার একটি এ বচন নিলাম আমরা, সকল মানুষ হয় চিন্তাশীল। ঠিক আছে, এখানে হয়টা মিস্টেক হয়েছে তাই উপরে করে দিচ্ছি, একটু দেখে নেবে। সকল মানুষ হয় চিন্তাশীল, তাহলে এখানে হচ্ছে মানুষ পদটিকে বলা হচ্ছে উদ্দেশ্য পদ এবং চিন্তাশীল এটা হলো বিধায় পদ, তাই কি না? আমরা এগুলো জানি। তাহলে এই যে বচনটি আছে এটার উদ্দেশ্য পদ, বিধায় পদ, তাহলে উদ্দেশ্য পদ আমাকে বলছে। তাহলে বচনে যার সম্পর্কে কোনো কিছু বলা থাকবে তাকে বলা হচ্ছে, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? মানুষ সম্পর্কে বলা হচ্ছে, তাহলে মানুষটা হলো উদ্দেশ্য পদ। অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হবে সেটি হলো সেই বচনের বা বাক্যের হচ্ছে উদ্দেশ্য পদ বলা হয়। তাহলে এই উদাহরণে মানুষ, তাই না, এই যে মানুষ উদ্দেশ্য পদটি ব্যবহৃত হয়েছে। এই উদ্দেশ্য তথা মানুষ সম্পর্কে বিধায়তে চিন্তাশীল শব্দটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মানুষ সম্পর্কে চিন্তাশীল এই কথাটি বলা হয়েছে। বোঝা গেছে বন্ধুরা? নোটটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু ভালো করে নোট করে পড়ে নেবে। ঠিক আছে, পরে আমরা দেখব সংযোজক। আরেকটি নিরপেক্ষ বচনের অংশ হলো সংযোজক। তাহলে সংযোজক কাকে বলা হচ্ছে? বাক্যের মধ্যে আমরা যাকে ক্রিয়াপদ বলে থাকি তাকেই বলা হচ্ছে সংযোগ। অর্থাৎ একটি বাক্যের মধ্যে কি থাকবে? উদ্দেশ্যপদ এবং বিধায় পদ থাকবে, সেই উদ্দেশ্য বিধায় যে সংযোগ করবে অর্থাৎ যুক্ত করবে তাকেই বলা হচ্ছে সংযোজক। উদ্দেশ্য ও বিধায় পদকে সংযুক্ত করে তাকে আমরা সংযোগ বলি। আমরা জানি যে সংযোজকগুলি কি হয় বচনের ক্ষেত্রে? হয় হয় এবং হচ্ছে নয়। হয় এবং নয় এই দুটি হলো বচনের সংযোগ। তাহলে এটা আবার এই বচন নিলে আমরা
উদাহরণ সাপেক্ষে সকল দার্শনিক হয় চিন্তাশীল। এই যে হয় শব্দটা, দার্শনিক এবং চিন্তাশীল এই দুটো পদকে কিন্তু জুড়ে দিয়েছে, অর্থাৎ সংযোগ করে দিয়েছে, সম্বন্ধ তৈরি করে দিয়েছে তাদের মধ্যে, সেটা হলো সংযোগ। তাহলে উদাহরণটিতে এই যে হয় শব্দ পদটি সদর্থকভাবে উদ্দেশ্য এবং বিধায়ের মধ্যে বা বিধায় দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। খুব বেশি কঠিন নয় বন্ধুরা, একটু ভালো করে পড়বে, ঠান্ডা মাথায় চিন্তা করবে, তাহলে দেখবে বিষয়গুলি কিন্তু অত্যন্ত সহজ। এগুলো কিন্তু তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারবে, ঠিক আছে। সংযোগ কাকে বলা হচ্ছে এটা তো একেবারেই সোজা, এবং একটি উদাহরণ দিয়ে তারপরে এই বিষয়টিকে তোমরা নিজের মতো করে লিখে দেবে সংযোগ কাকে বোঝাচ্ছে। কথাটা বোঝা গেছে? চলো পরের অংশটি দেখবো আমরা বিধায় পদ। কোনো বচনের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, কোনো বচনের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটি হলো বিধায় পদ, বা তাকে বিধায় বলা হচ্ছে। উদাহরণ নিলাম আমরা, এবছর নিলাম আমরা সকল দার্শনিক হয় কবি। এখানে উদ্দেশ্য পদ হচ্ছে কি দার্শনিক এবং বিধায় পদ হচ্ছে কবি। তাহলে এই পদটিকে বোঝানো হয়েছে। তাহলে কোনো বচনের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাকেই বলা হচ্ছে বিধায় পদ। এই বিধায় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি বলছে? দার্শনিক, তাই না? এখানে বিধায় পদ হচ্ছে কবি। এই কবি পদটি বা কবি শব্দটি বচনের শেষে উল্লেখ করা হয়েছে। এই বিধায় পদটি উদ্দেশ্য সম্পর্কে প্রযুক্ত হয়েছে। তাহলে এই হলো বন্ধুরা নিরপেক্ষ বচনের যে 4টি অংশ রয়েছে, এই 4টি অংশ এবং এই 4টি অংশের সম্পর্কে আমরা জেনে নিলাম, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো বা নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণী বিভাগ করতে বলছে। গুণ এবং পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলো শ্রেণী বিভাগ করব, তারপরে উদাহরণ সহ আলোচনা করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে দেখব, ঠিক আছে। এটি 6 নম্বরের প্রশ্ন হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় দিবে বলে আমার মনে হচ্ছে তোমাদের 6 নম্বরের জন্য। তো এই প্রশ্নের উত্তরটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো নেক্সট ক্লাসটা অবশ্যই মিস করবে না, প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, আমি উত্তর সহকারে পরবর্তী ভিডিওতে করিয়ে দেব। তো বন্ধুরা যারা নতুন রয়েছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না।